শোন। আম্মু প্লিজ যাও এখান থেকে, আমি ঘুমাবো। আম্মুকে এক প্রকার ঠেলে বের করে দিলাম ঘর থেকে। ও আপনাদেরকে তো বলাই হলো না, আমি কিম তেয়ং, একটা পাবলিক ভার্সিটিতে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ার। আমার বাবা নেই, মা অন্য একটা ভার্সিটির টিচার। আপাতত বিয়ের কোনো ইচ্ছাই নেই আমার, অথচ আমার মা আমার বিয়ে ঠিক করে বসে আছে, তাও এমন একজনের সাথে যাকে কোনো জন্মে দেখেছি তাই মনে নেই। যাই হোক, আপাতত আমার একটা লম্বা ঘুম দরকার। বাবা প্লিজ, আমি ওই মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না। কারণ যাকে চিনি না জানি না এভাবে হুট করে কিভাবে বিয়ে করে নেব? জাঙ্কুক, ভুলে যাস না তোদের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক হয়ে আছে, তোর দাদুর এটাই ইচ্ছে ছিল। দাদি প্লিজ, আমি ওই মেয়েকে বিয়ে করব না মানে করব না। আমি রুমে যাচ্ছি, কেউ আর ডিস্টার্ব করবে না। কথাগুলো বলেই চলে গেল জাঙ্কুক। ও একটা হার্ট সার্জন, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে সবে দেশে এসে নিজেদের হসপিটালে জয়েন করেছে। দেখতে মাশাআল্লাহ, সাথে তো রাগ আর জেদ ফ্রি। ভাইয়া আসবো? তুই আবার আমার ঘরে আসার জন্য পারমিশন নিস কবে থেকে? তাও ঠিক, তবুও এখন তো তোর বউ আসবে, তাই আর কি। কিছু বলবি জিমিন? আচ্ছা ভাইয়া, তুই শুধু চিনিস না বলে এই আপুটাকে বিয়ে করবি না? মিথ্যা বলিস না প্লিজ। তবে আবুটা কিন্তু একদম পরীর মতো, একবার দেখতে পারিস কিন্তু। তবে আমার তো অন্য কাউকে পছন্দ। জাঙ্কুকের কথা শুনে লাফিয়ে ওঠে ওর বোন জিমিন। সিরিয়াসলি ভাইয়া, তুই আর প্রেম? না, প্রেম না। তাহলে মেয়েটার নাম কি, কোথায় থাকে? জানি না রে, মেয়েটাকে আমি একদিনই দেখেছি, তারপর অনেক খুঁজেও আর ওই মায়াবতীর দেখা পাইনি। তুই মেয়েটাকে কোথায় দেখেছিলি? আরে সেদিন হঠাৎই জাঙ্কুকের ফোন বেজে উঠলো। জাঙ্কুক কথা বলে ফোনটা রেখে দিল। জিমি শোন, হসপিটালে একটা এমার্জেন্সি এসে গেছে, আমাকে যেতে হবে। আচ্ছা ভাইয়া, তুই যা। তে এই তে, দুপুর হতে চললো আর তুই এখনো উঠিসনি? ধুর, আম্মু যাও তো, আজ তো শুক্রবার, এত সকালে উঠে কাজ কি আমার? কাজ আছে, তুই উঠে ফ্রেশ হয়ে খেতে আয়। আম্মু, ওই আম্মু, সকালবেলা গলা ফাটিয়ে চেঁচাচ্ছিস কেন? তুমি আগে বলো কি কাজ আছে আমার? আজ তুই 10টার দিকে জঙ্কুকের সাথে দেখা করতে যাবি। এই জঙ্কুকটা আবার কি? তোর নামজুন আঙ্কেলের ছেলে। দেখছেন অবস্থা, যার সাথে বিয়ে তার নামটাই জানতাম না। নো ওয়ে আম্মু, আমি যাব না। তোকে যেতেই হবে, না গেলে ওরা কি ভাববে বলতো? আর দেখিস ছেলেটাও তোর পছন্দ হবে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ছেলেটাকে যা একটা বুঝিয়ে বিয়েটা ভেঙে দেওয়ার একটা চান্স আছে। আচ্ছা আম্মু, আমি যাব। ওখানে গিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কিছু করবি না। ধুর, সকালবেলা জাঙ্কুকদের বাড়ির সবাই একসাথে নাস্তা করলো, এটাই তাদের বাড়ির নিয়ম। জাঙ্কুক? জি দাদি? তুমি 10টার দিকে তের সাথে দেখা করতে যাবে। দাদি, আমি বলেছি তো ওই মেয়েকে আমি বিয়ে করব না। আমি আয়ুকে বলে দিয়েছি তুমি যাবে, তাছাড়া গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। কিন্তু দাদি। জাঙ্কুক, আমি তোমার কোনো কিন্তু শুনতে চাই না। কোথায় যেতে হবে? আমি ঠিকানা দিয়ে দেবো তোমায়, জিমিনও যাবে তোমার সাথে। আচ্ছা। প্রায় 20 মিনিট ধরে রেস্টুরেন্টে বসে আছি, অথচ কারোর আসার নামই নেই। পুরো রেস্টুরেন্টটা ওরা বুক করেছে বলে লোকটা চিনতে অসুবিধা হবে না। বড় লোকদের বড় বড় ব্যাপার স্যাপার আর কি। বসে বসে বিরক্ত হচ্ছিলাম বলে রেস্টুরেন্টের সামনের বাগানটায় হাঁটছিলাম। তখনই দেখলাম একটা লোক আমার দিকেই আসছিল। মনে হলো হয়তো এটাই জাঙ্কুক। পরক্ষণেই মনে হলো এই লোকটাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। আর যাই হোক, এমন একটা রোবটের সাথে আমি থাকতে পারবো না। উনি আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলেন, হেই ইউ, মানে অবশেষে তোমায় দেখা পেলাম। সেদিনের পর তো উধাও হয়ে গেলে, কত খুঁজেছি তোমায় জানো। তো এখানে কি করো তুমি? ওনার কথার ধরন দেখে বুঝলাম উনি সেদিনের জন্য আমায় চিনলেও আমার সাথে যে ওনার বিয়ে ঠিক হয়েছে সেটা ধরতে পারেনি। হঠাৎ উনি জিজ্ঞাসা করলেন, এই যে চিন্তামণি, কই হারালেন? আমি কোনো কথা না বলে হাতটা ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমি তে। আমার কথা শুনে মনে হয় উনি বড় সড় একটা শক খেলেন। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ভিতরে গিয়ে বসে কথা বলি?
অসহ্য লোক একটা। বললো বসে কথা বলি, অথচ এখন কিছুই বলছে না। কি আর করার, আমি কথা বলা শুরু করলাম। আপনার সাথে তো আপনার বোনের আসার কথা ছিল। ওর কিছু সমস্যা থাকায় ও আসেনি। আচ্ছা, আমার আপনাকে কিছু বলার আছে। বলো। আমি বিয়েটা করতে চাই না। আমাকে বিয়ে না করার কারণ? আমি তো আপনাকে চিনিও না ঠিক মতো, কিন্তু আমি তো বিয়েটা তোমাকেই করব। কি? একদমই না। যাকে চিনি না জানি না তাকে এভাবে কি করে বিয়ে করে নেব? যেভাবে আমি তোমাকে বিয়ে করব ঠিক সেভাবে। মানেটা কি এসবে? কিন্তু তুমি তো আমাকে আগে থেকেই চেনো। বাট আপনার সাথে আমার একদিনই দেখা হয়েছিল, তাও 10 মিনিটের মতো। আর ওই 10 মিনিটে আপনি যা করেছিলেন, সারা জীবন পেলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা বানিয়ে দেবেন। ওকে ডিয়ার, তেজপাতা হওয়ার জন্য রেডি থাকো। কথাটা বলেই উনি বেরিয়ে গেলেন। আমার এখন কচু গাছের সাথে গলা দড়ি দিতে ইচ্ছা করছে। কেন যে ওনার সাথে দেখা করতে এসেছিলাম। জঙ্কুক বাড়ি ঢুকেই দেখে ড্রয়িং রুমে সবাই বসে আছে। জঙ্কুক তাদের দিকে এগিয়ে গেল, তখনই ওর দাদি বলে উঠলেন, জঙ্কুক, আমরা ঠিক করেছি তের সাথে তোমার বিয়েটা দিব না। মানে কেন? তুমি তো বললে তুমি ওকে বিয়ে করতে চাও না। কিন্তু দাদি, আমি ওকে বিয়ে করব। মানে কি এসবে জঙ্কুক? কখনো বলছো বিয়ে করব না, আবার বলছো বিয়ে করবে। মা, আমার কথাটা শুনো জঙ্কুক, বিয়েটা কোনো ছেলে খেলা না। বিয়ের পর ঝামেলা হওয়ার চেয়ে ভালো বিয়েটা না হওয়া। আর তুই বাদে কেউ একে অপরকে চিনিস না। বিয়ের পর তোদের বনিবনা না হতেও পারে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জঙ্কুক কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। ও ভালো করে জানে এখানে কথা বলে কোনো লাভ নেই। ওর পিছনে জিমিনও গেল। ভাইয়া, তুই খুশি হসনি বিয়েটা ভেঙে যাওয়ায়? আর তুই ওই আপুটার কথা কেন বললি না নিচে? না রে, একদম খুশি হয়নি। আর ওর কথা নিচে বলে কি হতো? সবাই ওর সাথে তো তোর বিয়ে দিয়ে দিত। সেটা হতো না, কারণ তেই আমার মায়াবতী ছিল। কি? ও মাই গড, তাহলে এখন কি হবে? দাদি যখন একবার না করে দিয়েছে, তখন এটা আর হবে না। এখন কি করব? আর তেও এই বিয়েতে রাজি না। বিকালে নিজের রুমে শুয়ে কানে হেডফোন লাগিয়ে স্যাড সং শুনছিলাম। তখনই আম্মু এসে বলল ওরা নাকি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। আমার তো লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে, কিন্তু এরপর আম্মু যা বলল, এতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। আম্মু বলল ওরা নাকি এখন আমাকে ওদের বাড়ির বড় ছেলে সুগার বউ বানাতে চায়। আমাকে কি ওদের পুতুল মনে হয়? আম্মু, এসব কি হচ্ছে? তে প্লিজ, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমি ওদের সাথে কথা বলবো, তোমার যা খুশি করো, আমি আর নিতে পারছি না এসব। পরের দিন ভার্সিটি শেষ করে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, তখন একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। গাড়িটা জঙ্কুকের ছিল। জানালার গ্লাস নামিয়ে আমাকে গাড়িতে উঠতে বলল। আমি না বলে দিলাম। লিসেনকে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতে বাধ্য করো না। আমিও কথা না বাড়িয়ে গাড়িতে উঠলাম। আমরা কোথায় যাচ্ছি? অবভিয়াসলি তোমার সাথে লং ড্রাইভে না। আপনি কি সোজা কথা বলতে পারেন না? না, পারি না। আচ্ছা, সুগা কে হয় আপনার? আমার কাজিন আর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুমি ওর কথা কেন জিজ্ঞেস করলে? আপনার সাথে যে আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে জানেন? আপনার দাদি এবার সুগার সাথে আমার বিয়ে দিতে চান। আপনাদের আমাকে ঠিক কি মনে হয় বলুন তো? একজন রিজেক্ট করছেন তো আর একজনের কাছে পাঠাচ্ছেন। তে তোমার বিয়ে শুধুমাত্র আমার সাথেই হবে। আপনি আমাকে বিয়ে করবেন না। সুগাকে বিয়ে করার কথা ভুলে যাও। ছোটবেলা থেকেই নিজের সবচেয়ে সেরা জিনিসটা আমি সবার আগে ওর হাতে তুলে দিতাম। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ওকে দিতেও দুবার ভাবতাম না। কিন্তু তোমার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না আমি। আমি কি আপনার নিজস্ব সম্পত্তি নাকি? অবভিয়াসলি। উনি আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমার মাথায় আপাতত একটাই চিন্তা, আমার জন্য না ওনাদের ঝামেলা হয়। বিকালে একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি বাসায় অনেক লোক। আমার মামারা এসেছে। তাদের দেখে আমার মুখে হাসি ফুটলো। কিরে পিচ্ছি, কই গেছিলি? কথাটা বললো আমার মামাতো ভাই ইউনো। এই ছেলেটা আমার প্রতি বেশ দুর্বল। ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে বিয়েটা ভাঙতে। অবশেষে ইউনো ভাইয়াকে সব বললাম। আমার বিয়ের কথা শুনে ভাইয়া বেশ কষ্ট পেল। হঠাৎই ইউনো ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, তে প্লিজ তুই বিয়েটা করিস না, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না।
আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভাইয়া চলে গেল। যা বাবা, ভাবলাম কি আর হলো কি। আমার এখন অবশ্যই মাথায় পানি ঢালা উচিত। কি ব্যাপার জঙ্কুক, সবাইকে এভাবে একসাথে ডাকার কারণ কি? বাবা, তোমাদের সাথে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? আমি তেকে বিয়ে করতে চাই। এসব কি জঙ্কুক? কালকেই তো বললে তুমি বিয়ে করতে চাও না। মা, সেটা বলেছিলাম কারণ তখন আমি ওকে দেখিনি। তার মানে ওকে দেখে তোর ভালো লেগেছে বলেই তুই ওকে বিয়ে করতে চাইছিস? তাহলে যদি বিয়ের পর ওর আবার অন্য কাউকে ভালো লাগে তখন? দাদি, অনেক হয়েছে, যে যার কাজে যাও। দাদির কথা মতো সবাই চলে গেল। এখন কি করবি ভাইয়া? জিমিনের কথায় উত্তর না দিয়ে জঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে জঙ্কুকের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে ওর দাদি। এই ছেলে যে বড্ড বউ পাগলা হবে সেটা তিনি বুঝে গেছেন। আজ দুটো ক্লাস গ্যাপ আছে বলে ক্যান্টিনে বসে আছি। সাথে আছে আমার গুণধর বেস্ট ফ্রেন্ড লিজা। কোথাও আমাকে শান্তি দিবে না করে এসব কথা শুনে ওর হাসি যেন থামে না। কি রেতে, আমার কপালে একটাও জোটে না, আর তোর এতগুলো। একটা ধার দে না বান্ধবী, বিশ্বাস কর কাজ ফুল দেখে এসে ফেরত দিয়ে দেবো। তবে রে, হঠাৎই আমার ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বারে কল বলে প্রথমে ধরিনি, বারবার ফোন করায় বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। হ্যালো, কে? তোমার হবু বর। সেটা আবার কে? জঙ্কুক। আপনি আমার নাম্বার কই থেকে পেলেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমার এই মামাতো ভাই কোন সাহসে তোমাকে জড়িয়ে ধরেছিল? আপনি কি করে জানলেন? লিসেনতে, আমার প্রাইভেট প্রপার্টিতে কেউ হাত লাগাও সেটা আমার মোটেও পছন্দ না। সো বি কেয়ারফুল। যা বাবা, কেটে দিল। যাই হোক, আমারই ভালো। কিন্তু উনি কি আমার উপর নজর রাখছে? তখনই আম্মু ফোন করে বলল জঙ্কুকের দাদি নাকি আমার সাথে দেখা করতে চায়। উনি আবার কি বলবেন? ধুর, এত টেনশন নিয়ে বেঁচে থাকা যায় নাকি? বিকালবেলা আমি জঙ্কুকদের বাড়িতে ওর দাদির সামনে বসে আছি। হঠাৎই উনি আমায় জিজ্ঞাসা করলেন আমি জঙ্কুক আর সুগার মধ্যে কাকে বিয়ে করতে চাই। যে আমি দুটো জামার মধ্যে পার্থক্য করতে হিমশিম খাই, সে নাকি এখন দুটো লোকের পার্থক্য করবে। আমিও সরাসরি বলে দিলাম আমি জঙ্কুককে যাই চিনি, সুগাকে তাও চিনি না। আমার নাতি কি দেখতে খারাপ? একদমই না। তাহলে কি তোমার বয়ফ্রেন্ড আছে? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে জঙ্কুককে বিয়ে করতে চাও না কেন? কারণ কি? উনি আমাকে এখনো সেই দিনের জন্য সরি বলেনি। সরি মানে? বলছি, আজ একটাও রিক্সা পাচ্ছি না কেন? ধুর, কত লেট হয়ে গেল। আরে ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। রাস্তা ফাঁকা দেখে এক প্রকার দৌড়ে রিক্সার দিকে যাচ্ছিলাম। তখনই কোথা থেকে একটা কালো গাড়ি আমার সামনে এসে বেশ জোরে ব্রেক কষলো। আমিও ছিটকে পড়ে গেলাম। একটা পাথরে লেগে বেশ খানিকটা হাতও কেটে গেল। আমিও রাগে সেই পাথরটা ছুঁড়ে গাড়িটার একটা গ্লাস ভেঙে ফেললাম। তখনই গাড়ি থেকে নেমে হলো একজন সুদর্শন পুরুষ। আমিও বসে বসে ক্রাশ নামক বাসটা খাচ্ছিলাম। তখন উনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন উঠে এসো। আমিও ওই হাতটা ধরার লোভ সামলাতে না পেরে উঠে এলাম। তোমার হাতটা তো কেটে গেছে, চলো ব্যান্ডেজ করে দিই। লাগবে না, আপনি গাড়ি দেখে চালাতে পারেন না? আসলে আমি খেয়াল করিনি। তাছাড়া তুমি রাস্তায় দৌড়াচ্ছিলে কেন? আচ্ছা, সরি বলুন, তাহলেই সব ঠিক। আমি কেন সরি বলবো? দৌড়াচ্ছিলে তুমি, কাজ ভাঙলে তুমি, আর সরি বলবো আমি? অবশ্যই। লিসেন, জিয়ন জঙ্কুক কখনো কাউকে সরি বলে না। ওনার একটা ফোন আসায় উনি চলে গেলেন। এগুলো তো আমি ভুলে গেছিলাম। সেদিন ওনাকে দেখায় আমার আবার সব মনে পড়ে গেল। হঠাৎই কেউ হেসে উঠলো, হয়তো জঙ্কুকের বোন হবে। এই যে নিন, জঙ্কুকে ডেকে আনতো। আচ্ছা দাদি। উনি আবার এখানে এসে কি করবে? এই জঙ্কুক, কান ধর। মানে? কান ধর, ওকে কান ধরে সরি বল। তুমি একটা সরির জন্য এমন করলে? আচ্ছা বাবা, সরি। আর ফিউচারের জন্য 100টা সরি অ্যাডভান্স। আমি শুধু মুচকি হাসলাম। আমি কি এই বিয়েতে রাজি হয়ে যাব? কিন্তু ইউনো ভাইয়া, জঙ্কুক আমাকে বাসায় রেখে গেছে। লোকটা অবশ্য অতটাও বোরিং না। ওর বাড়ির সবাইও বেশ ভালো, বিশেষ করে ওর বোন। আমার কোনো ভাই বোন নেই, তবু জিমিনকে নিজের বোনের মতোই লাগছিল। হঠাৎই আমার ফোন বেজে উঠলো। মামি ফোন করেছে, তাও এখন। হ্যাঁ মামি। কে? ইউনো। মামি আর কিছু বলতে পারলো না। তবে কি ইউনো ভাইয়ার কিছু হয়েছে?
হসপিটালের করিডোরে পায়চারি করছি। প্রায় 2 ঘন্টা হলো ইউনো ভাইয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বললেন পেশেন্ট ভালো আছে, ঘন্টা খানেকের মধ্যে বেডে শিফট করা হবে। যেমনটা ভেবেছিলাম তেমনটা কিছুই হয়নি। একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে ভাইয়ার একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে গেছিল। ভাইয়াকে বেডে শিফট করা হয়েছে। তখনই একটা মেয়ে এলো হসপিটালে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে প্রচুর কান্নাকাটি করেছে। মামি বলল মেয়েটা নাকি ভাইয়ার ফ্রেন্ড। আমার অবশ্য অন্য কিছুই মনে হলো। হসপিটাল থেকে আসতে রাত সন্ধ্যা হয়ে গেছিল। ফ্রেশ হয়ে এসে মাত্র ফোনটা হাতে নিয়েছি, দেখি 177টা মিস কল, তাও জঙ্কুকের নাম্বার থেকে। আমি কল ব্যাক করা মাত্রই ফোনটা ধরলো, যেন আমার ফোনেরই অপেক্ষায় ছিলেন। কোথায় ছিল এতক্ষণ? কতবার ফোন করছি। আপনি না আমায় ফলো করেন, তাহলে আপনি কেন জানেন না যে কোথায় ছিলাম? প্লিজ, তুমি জানো কত টেনশনে ছিলাম আমি? আমায় নিয়ে এত টেনশনের কারণ? জানি না। আপনাকে একটা কথা বলবো? বলো। আপনার কি আমাকে শুধুই ভালো লাগে, নাকি আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে তোমার জন্য আমার ফিলিংসটা ভালো লাগার চেয়েও অনেক বেশি। জানো তো, ভালোবাসা কখনো কাউকে বলে হয় না। এটা এমন একটা অনুভূতি যা তোমাকে মরতেও দেবে না, আবার শান্তিতে বাঁচতেও দেবে না। আমি আর ঝামেলা না করে বিয়েতে মত দিয়ে দিয়েছি। আর যাই হোক, এই লোকটা আমায় খারাপ রাখবে না। আজ জঙ্কুকের বাড়ির লোকেরা আসবে বিয়ের ডেট ফিক্স করতে। এবার অবশ্য জঙ্কুকের দাদিকে রাজি করাতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ওকে। আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে এটা ভেবে যে একসময় এই বিয়েটা না করার জন্য কত বাহানা দিয়েছেন উনি, আর এখন বিয়েটা করার জন্য বাহানা খুঁজছেন। এই মেয়ে, এখনই বাচ্চা কাচ্চা ফিউচার প্ল্যান করছিস নাকি? নিজের কথা শুনে বড্ড রাগ হলো। এই মেয়ে, এগুলো কোন লেভেলের কথা? আর তুই এখানে কি করছিস? তোকে নিতে এসেছি। তোকে দেখার জন্য তো আমার দুলাভাইটা ছটফট করছে। আহারে, আমি আজ একটা নীল শাড়ি পরেছি। আমি অবশ্য শাড়ি মোটামুটি কন্ট্রোল করতে পারি। বড়রা সবাই নিচে বিয়ের ডেট ঠিক করছে। আমার দাদা এবং নানার বাড়ির লোকেরা এসেছে। আপাতত জঙ্কুককে আমার ঘরে পাঠানো হয়েছে কথা বলার জন্য। অথচ এই লোক না নিচে থেকে কথা বলেছে, আর না আমাকে বলতে দিয়েছে সে নাকি আমাকে আগে মন ভরে দেখবে। এমন করছেন যেন আগে কখনো দেখেনি। তুমি এত নির্লজ্জ কেন বলো তো? অন্য কেউ হলে তো লজ্জায় লাল হয়ে যেত, আর তুমি বিরক্ত হচ্ছ। হ্যাঁ, প্রচন্ড বিরক্ত হচ্ছি। রাগ করো না বউ, আমার ফিউচার বউ। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাঁ, একজনকে ভালোবেসেছিলাম, তবে সেটা আড়ালে। যদিও সময়ের সাথে সাথে বুঝেছি যে সেটা শুধু মোহ ছিল, আর কিছু না। তোমার অতীত নিয়ে কিছুই আমি জানতে চাই না তে। আমি শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ জুড়ে থাকতে চাই। আপনি কি কোনো জন্মের সাহিত্যিক ছিলেন? সিরিয়াসলি, তুমি এতটাই আনরোম্যান্টিক? অনেকক্ষণ ধরেই বসে আছি, আমাদের বিয়ের ডেট ঠিক করছে। অবশেষে 1 মাস পর একটা তারিখ ঠিক হলো। তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, মোটেও না, আমি এতদিন ছুটি নিতে পারবো না। সামনের সপ্তাহে ডেট ফিক্স করো। মানুষটিকে দেখা মাত্র অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। সুগা, আরে তুই কোথা থেকে এলি? আর দাদি? আকাশ থেকে পড়িনি, হেঁটে হেঁটে এসেছি। উনি আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমাকে তো তুমি চেনোই, তবে নতুন পরিচয়টা দিয়ে দিই। আমি সুগা, তোমার একমাত্র দেওর। তোরা একে অপরকে চিনিস? আমি যখন চট্টগ্রামে থাকতাম তখন পরিচয় হয়েছিল। আসলে সুগাকে তে আগে থেকে চেনে। তে আর সুগা একসঙ্গে এক কলেজে পড়তো, আর ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। জঙ্কুকরা চলে যাওয়ার পর ঘরে বসে আছি, তখনই জঙ্কুকের ফোন এলো। শোনো, তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছি, নিয়ে নিও। আর বিকালে তৈরি থেকো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অনেকক্ষণ ধরে তৈরি হয়ে বসে আছি, কিন্তু ওনার আসার নামই নেই। তখন উনি একটা নীল শাড়ি আর চুড়ি পাঠিয়েছিলেন, ওগুলো পরেই বসে আছি। কেন জানি আমার মনে হয় এই মানুষটাকে আমার প্রচন্ড দরকার। আবার ভয়ও হয়। ছোটবেলা থেকে যে জিনিসটাকে প্রচন্ড ভাবে চেয়েছি সেটা কখনোই আমার হয়নি। জঙ্কুককে কি আমি সারা জীবনের মতো আমার করে পাবো, নাকি তার আগেই হারিয়ে ফেলবো? একটা মাঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। সবে সন্ধ্যা নেমেছে, চারিদিকে সূর্যের লাল আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশে ফানুস উড়ছে, আমি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে আছি। হঠাৎ জঙ্কুক আমার কানে বলল, শুভ জন্মদিন মিষ্টি মেয়ে।
ছিলাম। বাবা চলে যাওয়ার পর থেকে সেভাবে কোনো জন্মদিন পালন করা হয়নি। খুশিতে কান্না করে দিলাম। আরে আরে ভাবি, কান্না করছো কেন? দেখলাম জিমিন আর সুগাও আছে। সুগা আমাকে বলল, একদম কান্না করবে না ভাবি, তোমার কান্না দেখে আমার ভাইয়া না পাগল হয়ে যায়। এমনিতেই যে বউ পাগল হয়ে গেছে। সুগার কথা শুনে আমি হেসে দিলাম। জাঙ্কুক এবার বলল, দেখো তে, বার্থডে তোমার হলো, গিফট কিন্তু আমার চাই। কি গিফট চাই? তোমাকে। আমি বাবা আর 5 জনের মতো হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে পারবো না। আমি সরাসরি বলছি যে তুমি সারা জীবন শুধু আমারই থাকবে আর আমাকেই ভালোবাসবে। জাঙ্কুকের কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। এই লোকটা সত্যি বউ পাগলা হয়ে গেছে। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। জাঙ্কুকের সাথে আমার বেশ ভালোই সম্পর্কটা গড়ে উঠেছে। এই লোকটাকে ছাড়া বেঁচে থাকাও আমার জন্য কঠিন। কাল আমাদের বিয়ে, এখন শুধু কাবিন করে রাখা হবে। আমার অনার্স শেষ হলে বড় করে অনুষ্ঠান করা হবে। এই মানুষটা আমাকে খুব ভালো মতো বোঝে, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝে। এই মানুষটাকে সত্যি আমার খুব প্রয়োজন। সকাল সকাল জাঙ্কুকের ফোন। এত সকালে কেন ফোন করেছো? তোমাকে ভিডিও কল দিয়েছিলাম, ধরো নাই কেন? ঘুমাচ্ছিলাম। আর কাল থেকে তো রোজই দেখতে পাবেন। তাহলে শুধু আজকের দিনটাই তো? তোমাকে ছাড়া যে আমার দিনটা কাটে না মায়াবতী। যেই দিন থেকে তোমায় মায়ায় পড়েছি সেদিন থেকে যে আমার পুরো দুনিয়াটাই উল্টে পাল্টে গেছে। তাই নাকি? আজকাল খুব সিনেমা দেখছেন মনে হয়। ধুর, তুমি সব সময় আমার মুডের 12টা বাজিয়ে দাও। ধুর, আপনার কি হসপিটালে কোনো কাজ নেই? আচ্ছা শোনো না, কিছু না, কথাটা না হয় বাসার ঘরেই বলবো। আপনি ফোন রাখবেন কি না? হ্যাঁ হ্যাঁ রাখছি। বিকালবেলা সব কাজিনরা বসে আছি, সন্ধ্যায় কাবিন, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। ঘন্টা 2 আড্ডা দিয়ে সবাই চলে গেল। খানিক পর ইউনো ভাইয়া এসে বলল, অনেক ভালো থাকিস রে। একটা কথা বলবো ভাইয়া? বল। সেদিন হসপিটালে এসেছিল না তোমার বেস্ট ফ্রেন্ড, ওই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। ওর ব্যাপারে একটু ভেবে দেখতে পারো। ভাইয়া আমার কথা জবাব না দিয়ে চলে গেল। একটু পরে আমাদের কাজিন সম্প্রদায়ের মেকআপ আর্টিস্ট এলো আমায় সাজাতে। ঘরোয়া ভাবে সব হলেও আমাদের 2 পরিবারের সবাই এখানে আছে। কাজী সাহেব জাঙ্কুককে কবুল বলতে বলা মাত্রই সে কবুল বলে দিল, যেন এটারই অপেক্ষায় ছিল। আমি তো ঘন্টা খানেক সময় নিয়ে কবুল বললাম। অবশেষে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। মনের ভেতর অসম্ভব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। এটাই বুঝি এই পবিত্র বন্ধনের ক্ষমতা। বিদায়ের সময় মা এবং বাকিদের জড়িয়ে প্রচুর কান্না করলাম। বেলকনিতে দাঁড়িয়ে ভাবছিলাম, সেদিন যদি প্রথমেই বিয়েতে বলে দিতাম তাহলে এত কিছু হতোই না। পরে অবশ্য জেনেছিলাম যে দাদি জেনে শুনে বিয়েতে না করেছিল। সেও দেখতে চেয়েছিল জাঙ্কুক কত দূর যায়। এসব ভাবছিলাম আর মুচকি মুচকি হাসছিলাম। তখনই পেছন থেকে জাঙ্কুক আমায় জড়িয়ে ধরলো। একা একা কি ভাবছো বউ? লোকটা সত্যি বউ পাগল। শুভ বিবাহ বার্ষিকী বউ। বিবাহ বার্ষিকী? 1 সপ্তাহের। তাহলে আমার গিফট? উনি আমার গালে একটা কিস করে বলল, এটা গিফট। বলে উনি চলে গেলেন। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই লোকটা সত্যি পাগল, আমাকেও পাগল বানিয়ে দেবে। তবুও আমার এই লোকটাকেই দরকার।